সমাজ এবং শাসনের ব্যাপারে ইসলামের নর্মেটিভ মানে ইসলামের ডিফল্ট অবস্থাটা কি? ইসলামের ডিফল্ট অবস্থা শরিয়া। মুসলিমরা শরিয়ার অধীনে থাকবে, মুসলিমদের সমাজ, মুসলিমদের শাসন শরিয়ার অধীনে থাকবে, এবং আইডিয়ালি একজন ইমামের আন্ডারে, একজন খালিফার আন্ডারে পুরো মুসলিমরা থাকবে। এটা ইসলামের একেবারে নর্মেটিভ অবস্থান। ক্লাসিক্যাল যুগ থেকে শুরু করে প্রি মডার্ন সময় পর্যন্ত এর কোনো ব্যতিক্রম আপনি পাবেন না, নেভার, সম্ভব না। ঠিক আছে, যত আলোচনা হয়েছে, আপনি আহকামুস সুলতানিয়া বলেন, আল মাওয়ার্দি বলেন, আল জুওয়াইনি বলেন, আল গাজ্জালি বলেন, ইবনু জামা, ইবনু তাইমিয়া, ইবনু খালদুন, যতজন আছে একদম প্রি মডার্ন টাইম পর্যন্ত সবার মত হলো এই জায়গা থেকে শুরু হয়েছে যে মুসলিমদের শাসনে, মুসলিমদের সমাজের শাসন হবে শরিয়া দিয়ে। এইটার বাইরে কোনো কথা নেই। এবং আইডিয়াল সিচুয়েশন সবসময় এটা যে একজন খলিফার আন্ডারে পুরো মুসলিমরা একত্রিত থাকবে। এই অবস্থার সাথে ব্যতিক্রম করছে এমন কেউ নাই। এবং তাতারদের আগ্রাসনের আগে, মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোনো সিচুয়েশন হইতে পারে যেখানে মুসলিমরা আছে, ইসলামী শাসন নাই। এটা তাদের অকেয়া টু দেম। ঠিক আছে, তো এটা হলো একদম বাই ডিফল্ট, মানে আমাদের একদম ইনবিল্ট অবস্থান। কিন্তু এই অবস্থানটা আজকে অপরিচিত হয়ে গেছে টু দ্য এক্সটেন্ট যখন কেউ এটা বলে যে আমরা শরিয়া চাই, তখন এটা মনে হয় মহা র্যাডিক্যাল একটা কাজ হয়ে গেছে। অথচ এটা ইসলামের একদম ডিফল্ট পজিশন। মানে আপনি যেমন নামাজের ব্যাপারে কি আপনার যদি বলে 5 রাকাত 5 ওয়াক্ত সালাত নাকি 6 ওয়াক্ত, আপনি অবাক হয়ে যাবেন এটা কি বলে। এটা ওরকম একটা ব্যাপার। সো এই চেঞ্জটা আসলে কিভাবে হলো? এই চেঞ্জটা হচ্ছে কলোনিয়াল যুগে, উপনিবেশিক আগ্রাসনের সময়। উপনিবেশিক আগ্রাসনের দুটা কাজ হয়েছে। এক, তারা আমাদের উপর তাদের শাসন চাপাই দিচ্ছে। তার আগে তারা কি করছে? আমাদের তো একটা শাসন ছিল, সেটাকে তারা একদম স্টেপ বাই স্টেপ সিস্টেম্যাটিক ভাবে ডিসম্যান্টল করছে। ঠিক আছে, এটার কিছু এক্সাম্পল আপনারা শক্তিফের আলোচনায় শুনছেন যে যখন সূর্যাস্ত আইন হয়েছে, জিরোসাই বন্দোবস্ত হয়েছে, একটা সোসাইটির ইকোসিস্টেম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই যে মুসলিম এলিটরা ছিল, তাদের জমিদারি যখন চলে গেল, তাদের উপর কিন্তু অনেক একটা কমিউনিটি ডিপেন্ডেন্ট। এটা কিন্তু পুরো জিনিসটা আসলে উলটপালট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করেন, জাস্ট একটা এক্সাম্পল, ওয়াকফ বা আওকাফ যে সিস্টেমটা, এটা কিন্তু মুসলিম বিশ্বে এক সময় যত ল্যান্ড ছিল তার মধ্যে 1/3 ওয়াজ ওন্ড থ্রু আওকাফ, ওয়াকফের মাধ্যমে। এবং ওয়াকফ কিন্তু শাসকের আন্ডারে না, এটা কমিউনিটি ওন্ড। এবং মুসলিম বিশ্বে যত ওয়েলফেয়ার কার্যক্রম হইতো ম্যাক্সিমাম হইতো ওয়াকফের মাধ্যমে। ওয়েলফেয়ার স্টেটের ধারণাটা কিন্তু আসলে ইসলামে নাই। কেন নাই বলতেছি, কারণ ওয়েলফেয়ার স্টেট মানে হলো স্টেটের সাইজটা অনেক বড় হবে এবং স্টেট অনেক ট্যাক্সেশন করবে। কিন্তু সেগুলো আপনাকে দিবে কেমনি? এতগুলো সার্ভিস দিতে আপনার ট্যাক্সেশন নেওয়া হবে না। তো ইসলামে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ইসলামের সোশ্যাল ওয়েলফেয়ারের কাজকর্মগুলো হতো আওকাফের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে, যেগুলো কমিউনিটি ওন, যেখানে শাসকের নিয়ন্ত্রণ নাই। এবং এটার ফলে একটা সুন্দর কমিউনাল ইকোসিস্টেম কিন্তু তৈরি হতো। ওই ওয়াকফ থেকে যারা পড়তেছেন, যারা স্টুডেন্টরা, মাদ্রাসা স্টুডেন্টরা হইতে পারে, এখানে আলেমরা হইতে পারে, গবেষকরা হইতে পারে, বিধবা, ইয়াতিম, মিসকিন, সবার জন্য টেক কেয়ার কিন্তু আপনি ওখান থেকে করতেছেন। এবং শাসকের কোনো ওয়ে নাই সেখানে এসে ইন্টারফেয়ার করার। এটা কি করে? এটা কমিউনিটিকে পাওয়ারফুল করে, এম্পাওয়ার করে, এবং এটা সেন্ট্রালাইজ যে পাওয়ার স্টেটের বা শাসকের যে সেন্ট্রালাইজ পাওয়ার, সেখানে একটা লিমিট দেয়। তো ইউরোপিয়ানরা কি করছে? সিস্টেম্যাটিক্যালি এটা নষ্ট করে ফেলছে। এসে প্রথমে সেন্ট্রালাইজ করছে, গভর্নমেন্ট নিয়ে নিছে, তারপর ওগুলা নষ্ট করে দিচ্ছে পুরোপুরিভাবে। সো এইভাবে যেটা হলো যে কলোনিয়াল যুগে তারা আমাদের সিস্টেমটা আপরুট করছে, উঠায় ফেলছে পুরোপুরি, তারপর তারা নিজেদের সিস্টেমটা বসায় দিছে। তখন আমরা কি করছি? মুসলিমরা কি করছে? উপমহাদেশের কথা চিন্তা করেন। আমরা শুরু থেকে এটা বাধা দিয়ে আসছি। প্রথমে কারা বাধা দিচ্ছেন? যারা এস্টাবলিশড পলিটিক্যাল ফোর্স ছিলেন, যেমন নবাব সিরাজউদ্দৌলা অথবা টিপু সুলতান। তাদের অলরেডি রাজনৈতিক শক্তি ছিল, তারা চেষ্টা করছেন এদের সাথে ফাইট করে এদেরকে প্রতিহত করার, ব্যর্থ হচ্ছেন। তারপর কি হয়েছে? তারপর আপনি দেখবেন সব রিভাইভালিস্ট মুভমেন্ট তৈরি হয়েছে, তাজদিদি মুভমেন্ট। এবং এই সবগুলো তাজদিদি মুভমেন্টের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল, তাদের মোটিভেশন ছিল ইসলাম, তাদের উদ্দেশ্য ছিল ইসলাম। তারা এদের বিরুদ্ধে ফাইট করতেছেন ইসলামের শিক্ষার আলোকে, এবং এদেরকে সরায় তারা কি আনতে চান? ইসলাম আনতে চান। আমি জাস্ট আপনাদের বলি, এটা একটা কন্টিনিউয়াস ধারা। আপনি এটা কোনো মানে এটার মাঝখানে কোনো ব্রেক নাই। দেখেন, শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী উপমহাদেশের যত ধারা আছে সব ধারা ওনাকে মানে মরদেশ। শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী উনি কি করছেন? উনি প্রথমে একটা ইলমি তাজদিদ শুরু করছেন, জ্ঞানগত একটা বিপ্লব তৈরি করছেন। আবার উনি আহমদ শাহ আবদালি, কাবুলের শাসক ছিলেন, তখন আফগানিস্তানের শাসক ছিলেন, তাকে চিঠি লিখছেন যে এখানে আমাদের উপর কুফফার শক্তিশালী, আপনি এখানে আসেন, আল্লাহ আপনাকে অনেক বড় জাযা দিবেন, দুনিয়াতেও আপনি পুরস্কৃত হবেন। আচ্ছা, শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভীর পরে ওনার ছেলে শাহ আব্দুল আজিজ 1803 সালে উনি ফতোয়া দিলেন যে হিন্দুস্তান ব্রিটিশ শাসনের অধীনে দারুল হার্ব, কারণ এখানে ইসলামের শাসন নাই। উনি যুদ্ধ করেন নাই, কিন্তু উনি ফতোয়া দিলেন। আচ্ছা, ওনার ফতোয়া পর কি হলো? এবং আজ পর্যন্ত এই ফতোয়া আসলে সঠিক, কারণ ওনার যুক্তি ছিল এটা যে এখানে ইসলামের শাসন নাই, ইসলামের শাসন ব্যবস্থা এখানে নাই, সো ফিকের জায়গা থেকে এটা দারুল হার্ব।
শাহ আব্দুল আজিজের ফতোয়া, কোনো ফালতু মানুষের কথা না। আচ্ছা, এরপরে দেখেন শাহ ওলিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ তাদের যে দাওয়া, তাদের যে আন্দোলন, এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট হলো ইমাম সাইয়্যিদ আহমদ শাহী রাহিমাহুল্লাহ এবং শাহ ইসমাইল শাহী তাদের যে আন্দোলন, তরিকায়ে মুহাম্মাদী আন্দোলন বা বালাকোট আন্দোলন বলে আমরা দেখেছি, এবং উপমহাদেশের যতগুলো এখন বড় বড় ধারা আছে, দিনী ধারা, কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত। দেওবন্দি ধারা বলেন, আহলে হাদিস ধারা বলেন, বালাকোটি সুন্নি ধারা বলেন, সবাই ইমাম সাইয়্যিদ আহমদ শাহীকে মোরালেস সম্মান করে, তার প্রতি কৃতজ্ঞতা। এবং উনি কি করলেন? ওনার আন্দোলন কি ছিল? প্রথমে ওনার আন্দোলন করলেন যে আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে, আমাদের কুফর শিরক বিদআত থেকে সরে আসতে হবে। এটা ছিল প্রথম ধাপে। তারপরে ধাপে কি বললেন? যে ইসলামী ইমারা কায়েম করতে হবে। সাইয়্যিদ আহমদ শহীদের মূল প্রজেক্ট এটাই ছিল। ঠিক আছে, আচ্ছা, আলাদা পলিটি তৈরি করা যায়, মানে ওনার চিন্তাটা ছিল এটা যে মুসলিমদের এখন আলাদা একটা পলিটিক্যাল এন্টিটি রাখবে, এভাবে হবে না। এবং পাকিস্তানের চিন্তাটাও আসলে আপনি এর মধ্যে পাবেন, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, সাইয়্যিদ আহমদ শহীদের মুরিদ, ওনার দ্বারা প্রভাবিত, ডিরেক্টলি ওনার মুরিদ মিন নিসাব আলী তিতুমীর, যেটা বললাম। তো ওনাকে তো অনেক কথা বলায়, যেটা মহাশ্বেতা দেবী ওনাকে নিয়ে নাটকও লিখছেন, সাবঅল্টার্ন হিসেবে প্রেজেন্ট করছেন ওনাকে বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয়, কৃষক বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয়। বাট উনি কি করছেন? উনি বেসিক্যালি জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে 24 পরগনার কিছু জায়গা দখল করে নিয়েছেন, এবং দখল করে প্রায় 1 বছর 1830-এর নভেম্বর থেকে 1831-এর নভেম্বর পর্যন্ত, উনি শাহাদাতের আগ পর্যন্ত ওই জায়গায় উনি শরিয়া দিয়ে শাসন করছেন। উনি নিজেকে বাদশা ঘোষণা করছেন। কি বলবেন আপনি? ঘুরে ফিরে সেই এক জায়গায় আসতেছেন আপনি। এরপর দেখেন সাইয়্যিদ আহমদ শহীদের খলিফা, সাদিকপুরের একটা সম্ভ্রান্ত আলেম পরিবার, বিখ্যাত পরিবার, মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী। ওনারা কি করলেন? 1831-এর 6 মে বালাকোটে সাইয়্যিদ আহমদ শহীদ শহীদ হয়ে গেলেন। এরপরে 1840-এর দশক থেকে মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন। তাদের আন্দোলনের রাজনৈতিক কেন্দ্র হলো সাদিকপুরে, পাটনা। তাদের মিলিটারি বেস হলো ওয়াজিরিস্তানে, সিস্তানা, এবং তাদের দাওয়াতি অনেক জায়গা ছিল বাংলাদেশে, বিশেষ করে বেঙ্গল, মানে যেটাকে আমরা এখন উত্তরবঙ্গের আহলে হাদিস বেল্ট মনে করি, ওই জায়গায়। এবং আপনার একটা বই আছে দ্য ইন্ডিয়ান মুসলমানস, আপনারা সেটা পড়ে দেখতে পারেন, উইলিয়াম হান্টারের। সেখানে প্রথম 1, 2, 3 চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন যে কত সফিস্টিকেটেড একটা নেটওয়ার্ক ওনাদের ছিল। ওনারা বেঙ্গল থেকে টাকা পয়সা মানুষ সব ওই ওয়াজিরিস্তানে, সিস্তানাতে পাঠাতেন, এবং সেখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কয়েক দশক। ব্রিটিশরা 60টার বেশি অভিযান পরিচালনা করছে তাদের দমন করার জন্য, পারে না পুরোপুরি তাও। এবং ব্রিটিশদের এই ছিল যে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের বিরুদ্ধে একটা পার্মানেন্ট থ্রেট। এই লোকেরা, এই মাওলানা উলিয়াত আলীর যারা অনুসারীরা ছিল, এবং মাওলানা আবুল হাসান ইনাদী ওনার বিখ্যাত বই উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যাদের অবদান, সবাইকে এক পাল্লায় দিবেন, সাদিকপুরীদের আরেক পাল্লায় দিবেন, এটা বেশি ভালো হবে। তো তাদের উদ্দেশ্য কি ছিল? আবার শরিয়া কায়েম করা। এরপর আসেন শামিলির কথায়। 1857 সালে মহাবিপ্লব বা বিপ্লব যেটাই বলে, ওই সময় উত্তরপ্রদেশের একটা জায়গা আছে থানা ভবন, সেখানে জনগণ রাস্তায় নেমে আসলো, ব্রিটিশরা পালাই গেল। তখন কয়েক মাস সময় সেখানে ইসলামী শরিয়া দ্বারা শাসন হয়েছিল। কারা করছিলেন? ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, কাসেম নানুতুবি, রাশেদ আহমেদ গাঙ্গুহি। এনারা কারা? আকাবিরা দেওবন্দ। এনারা গিয়ে দারুল উলুম দেওবন্দ গ্রহণ করছেন। তাদের উদ্দেশ্য কি ছিল? শরিয়া ছিল। তারপর আসেন আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যারা, ফরাজি আন্দোলন। এবং এটা সমসাময়িক আন্দোলন। 1818 সালে হাজী শরীফুল্লাহ রাহিমাহুল্লাহ উনি ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি আন্দোলন যুদ্ধ করে নাই। বালাকোট এবং তিতুমির, বাঁশের কেল্লা, এটা তো কাছাকাছি সময়, মেতে একটা, নভেম্বরে একটা। এরপরে ওনারা যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা ওনাদের মতো আন্দোলন চালাই গেছে। তাদের অবস্থান ছিল হিন্দুস্তান দারুল হার্ব, এই জন্য ওনারা জুমার নামাজ পড়তেন না। এখন একটা ফিকিভাবে আপনি তার সাথে দ্বিমত করেন, ওটা বিষয়টা না। আমার পয়েন্টটা হলো যে এটা কিন্তু একটা পলিটিক্যাল পজিশন। তারা বলছে যে এই শাসনটাকে, এটা দারুল হার্ব, এটা আমাদের ডিফল্ট পজিশন না। সো আমরা আমাদের ডিফল্ট যেভাবে আমাদের নর্মালি ইসলাম পালন করার কথা, সেটা আমরা এখানে পালন করতে পারতেছি না। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করছেন। আমরা ফরাজি বলতে বুঝি যে তারা হয়তো বা শুধুমাত্র কুফর শিরক বিদআতের বিরুদ্ধে কথাবার্তা বলছে, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, তাদের প্যারামিলিটারি বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী ছিল। তারা চর দখল করতেন, আন্দোলন করতেন, বিভিন্ন কৃষক আন্দোলন তারা করছেন, বিভিন্ন অসহযোগ আন্দোলন তারা করছেন, এবং তারা রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করছেন। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো যে একবার হাজী শরীয়তুল্লাহর ছেলে, তারপর যিনি নেতা হয়েছেন দুদু মিয়া, ওনাকে একবার ব্রিটিশরা ধরে নিয়ে গেছে। তো রায় হবে ফরিদপুর আদালতে, এবং আদালতের পাশে হলো নদী। তো রায়ের দিন ফরাইজিরা 3000 নৌকা নিয়ে হাজির হয়েছে, নৌকা ভর্তি লাঠিয়াল। যে রায় যদি দুদিনের পক্ষে যায় তবে তো ঠিক আছে, যদি পক্ষে না যায় আদালত ভেঙে বের করে নিয়ে যাবে। সো তারা ওইভাবে প্রেশারও দিচ্ছেন, প্রেশারাইজও করছেন। ঠিক আছে,
এবং পরে শেষ পর্যন্ত তার পক্ষে রায় দিয়েছিল, আর জানতে হয় না। এর বাইরে ফরাইজিদের নিজস্ব আদালত ছিল, তাদের শরিয়া আদালত ছিল, তাদের যে কন্ট্রোল যে জায়গাগুলো ছিল সেখানে তাদের শরিয়া আদালত ছিল, যেখানে হানাফি ফিকহ অনুযায়ী শাসন হইতো। এবং ডক্টর মুহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল কিছু আগে মারা গেছে রাহিমাহুল্লাহ, ওনার একটা থিসিস আছে, এটা ফরাইজিদের নিয়ে সবচেয়ে ডিটেল কাজ আমার দেখা, মনিউদ্দিন খানের কাজের চাচ্ছে অনেক বেশি ডিটেল। ওখানে উনি এই সবগুলো আনছেন যে শুধু ঢাকা, বৃহত্তর ঢাকা অঞ্চলে 22টা শরিয়া আদালত ছিল তাদের ফরাইজিদের, ঠিক আছে। তো এই আবার দেখেন ঘুরে ফিরে ফরাইজি আন্দোলন যারা আলটিমেটলি স্ট্রাগলে যায় না, আনস্ট্রাগলে যায় না, তারাও আলটিমেটলি কি চাইছে? শরিয়া চাইছে। অর্থাৎ কন্টিনিউসলি আপনি বারবার দেখতেছেন যে আমাদের শরিয়া শাসন ছিল, ওটা হয়তো ফ্লড ছিল, সমস্যা নাই, কিন্তু ছিল। এরপরে ব্রিটিশরা আসলো, তারা এটা সরাই দিল। এরপর আমাদের প্রথম ইম্পালস কি ছিল? আমাদের প্রথম ইম্পালস ছিল যেটা সরাই আবার সরিয়ে আনতে হবে, লজিক্যালি, রাইট? এটি তো হওয়ার কথা। এবং শুধু এটা এইখানে না, এই একই সময়ে পুরো মুসলিম বিশ্বে আপনি অনেকগুলো আন্দোলন দেখবেন যেগুলোর মোরলেস একই ধরনের রুট। প্রথমে তারা সংস্কার আনছে, কুফর শিরক বিদআর বিরুদ্ধে সংস্কার করছে, তারপর তারা একটা তাজদিদি মুভমেন্ট হয়েছে, তারপর তারা তামকিনের দিকে গেছে। এটা একটা কমন প্যাটার্ন আপনি দেখবেন। এবং শুধু এইটা না, এই যে পাকিস্তান যে রাষ্ট্র, এটার সাথে এই সিলসিলার সম্পর্ক আছে। পাকিস্তান আন্দোলন কারা করছে? মুসলিম লীগ কারা করছে? আলিগড়ের ছাত্ররা, আলিগড়ি ধারা যেটাকে বলা হয়। আলিগড় কার ব্রেন চাইল্ড? স্যার সৈয়দ আহমেদ খান ইংরেজদের অনেক ওয়াফাদার গোলাম ছিল, এটা সত্য। তবে এটাও সত্য যে সে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ শহীদের চিন্তাধারা অনেক প্রভাবিত ছিল। এবং এটা সবচেয়ে বড় প্রভাব সেটা হলো ইমাম সাইয়দ আহমেদ কি চাচ্ছিলেন? উনি চাচ্ছিলেন মুসলিমদের একটা আলাদা পলিটিক্যাল এন্টিটি হোক, মুসলিমদের একটা আলাদা জায়গা হবে যেখানে শরিয়া দিয়ে শাসন হবে। এই জায়গাটা সৈয়দ আহমেদও গ্রহণ করছে, আলিগড়িটাও গ্রহণ করছে, মুসলিম লীগও গ্রহণ করছে। খালি একটা জিনিস বদলাই হচ্ছে, মুসলিমদের একটা আলাদা পলিটি হবে। সৈয়দ আহমেদ শহীদ বলছেন এটা শরিয়া দিয়ে শাসন হবে, আর ওখানে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা লিবারাল সেকুলারিজম দিয়ে শাসন হবে। বাট এটা বীজটা কিন্তু এখানে। এবং এইটা নিয়ে একটা খুব ভালো থিসিস আছে এডিনবারা ইউনিভার্সিটি একজনের, আপনারা চাইলে ওটা পড়তে পারেন, লম্বা অনেক নাম বলতেছি না। ইভেন পাকিস্তানের যে অবজেক্টিভ রেজলিউশন যেটা কারারদাদে মাকাসিদ বলে, সেখানে একটা কথা আছে যে এটা কুরআন সুন্নাহর বাইরে কোনো কিছু এখানে আসবে না, এরকম একটা কথা আছে। এই কথাটা কেন আসলো? এটা তো সবাই সেকুলার, ওরা এই কথাটা কেন আনলো? কারণ ওই সময় পর্যন্ত ব্যাপারটা এমন ছিল যে মুসলিমদের জন্য তো এটাই ডিফল্ট যে আমরা তো আসলে শরিয়ার অধীনেই থাকবো, রাইট? সো ইভেন পাকিস্তান যেটা একটা সেকুলার স্টেট, যেটাতে আসলে এইসব কথা অ্যাড করে আলটিমেটলি কোনো লাভ হয় না, বাট স্টিল ওই দেশটা যখন তৈরি হচ্ছে, যখন তাদের অবজেক্টিভ রেজলিউশন তৈরি হচ্ছে কনস্টিটিউশনের, তখন তারা তাদের মাকাসিদ যেটা, সেখানে তারা এই জিনিসটা ইনক্লুড করতে বাধ্য হয়েছে। এইটা হলো অবস্থা। সো এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো আমি বললাম যে এর মাধ্যমে আমরা কি বুঝলাম, সেটা হলো যে শরিয়া এটা আমাদের একদম মৌলিক অবস্থা, এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, শুরু থেকে এটা আমাদের অবস্থান। তো এবং এটা নন নেগোশিয়েবল অবস্থান। এত কথা বলে এটা আসলে প্রমাণ করার দরকার ছিল না। বা মানুষ বলে যে এটা হঠাৎ করে কোনো একটা কথা নিয়ে আসছে, না, এটা হঠাৎ করে কোনো কথা না। এটা আমাদের আকাইদি অবস্থান, এটা নুসুসি অবস্থান, এটা ফিকহি অবস্থান, এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার। We are heirs of their glory, কিন্তু আমরা রিলাক্টেন্ট heirs, মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি, কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না, গরিমসি করতেছি আমরা। ব্যাপারটা আসলে এরকম। সো দুইটা পয়েন্ট, আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল, আমরা শরিয়া চাই, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু না, এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই, এটা সুযোগ নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।